বাংলাদেশ ইস্যু বহুদিন ধরেই রাজনীতির অংশ, কিন্তু এবার গল্পটা একটু আলাদা। আগে শুধু অনুপ্রবেশ, বেআইনি ভোটার এই গল্পই ছিল ভারত জুড়ে। এবার পুরো ফ্রেমটাই বদলে গেছে। এর অন্যতম কারণ শেখ হাসিনা এখন ভারতের মাটিতে আশ্রিত। এটা ভারতের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, এটা রাজনৈতিকভাবেও অত্যন্ত বিস্ফোরক। কেন? কারণ এই একটি ঘটনা দিয়ে রাজনৈতিক দলগুলো কেন্দ্রের পররাষ্ট্রনীতি, সীমান্তের পর্যালোচনা, বাংলাদেশের সম্পর্ক সবকিছুই প্রশ্ন তুলতে শুরু করেছেন। হাসিনার দলের বহু নেতাকর্মী এখন ভারতে পালিয়ে রয়েছেন। বাংলাদেশের মানবাধিকার, বিচার, আদালতের রায়, রাজনৈতিক দমন এসব থেকে পালিয়ে বহু নেতাকর্মী ভারতীয় সীমান্ত দিয়ে ঢুকেছেন এবং অনেকেরই আশ্রয় কলকাতা। এটাই এখন ভারতের রাজনৈতিক আলোচনার সবচেয়ে টাটকা কন্টেন্ট। তারা কারা, কিভাবে ঢুকলেন, কোথায় আছেন, ভারত সরকার কিভাবে হ্যান্ডেল করছে? প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এই সব উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেই সঙ্গেই সোজা কথায় বলবো বাংলাদেশ এখন ভারতের রাজনীতিতে অন্যতম এক ট্রিগার পয়েন্ট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, আর প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস খোসরায়, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। তুমি জানো যে বিহারের এসআইআর এর পর ভারতের 12টি রাজ্যে এসআইআর চলছে এবং আগামী বছর অর্থাৎ 2026 সালে আমি তুমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই বরাবরই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ একটি বড় সড় ইস্যু হয়ে দাঁড়ায়। কিন্তু আজকে শুধু বাংলাদেশ বিধানসভা নির্বাচনের আগে নয়, বরং বলা ভালো গত 1.5 বছর ধরে ঘুরে ফিরে বাংলাদেশি পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যতম রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড়িয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রের কাছেও বাংলাদেশ অন্যতম একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অস্ত্র। তুমি কিভাবে দেখছো? দেখো, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়। যারা বাংলা ভাষাকে, বাঙালিকে বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, তাদের একটু ভারতের ইতিহাস যদি দেখে, দেশ ভাগের পর কিন্তু এই প্রসঙ্গটা আসছে এবং এটা রাজনীতিকরা অবশ্যই এটা ইস্যু করে ভোট বাক্সে ভোট আদায়ের জন্য একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বললে হয়। স্টেট আমাদের দেশে এই মুহূর্তে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর এর কর্মসূচি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, ভোটার তালিকা নিরীক্ষণ, সংশোধন, মৃত ভোটার বাদ দেওয়া, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী কাদের বলা হচ্ছে? তুমি জানো যে আমাদের দেশের, আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় বহু অংশে, বহু পরিমাণে মতুয়া সম্প্রদায়ের লোকেরা রয়েছে। তারা দীর্ঘ সময় রয়েছে। অবশ্যই তাদের উত্তরসূরি ওপার বাংলা। আমি যে কথা বলছি, আমারও তো উত্তরসূরি ওপার বাংলা। তো দেশ ভাগের কারণে যারা সে সময় এসেছে, যারা ক্রমান্বয়ে আসছে, তাদেরকে যদি আজকে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়, সেটা কি সমীচীন হচ্ছে? তবে আগের দিন আমি আলোচনায় বলেছি, দেশভাগের কারণে ওপারে হিন্দুরা এখানে চলে এসছে, এপারে মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে চলে গেছে। শোনো, ধর্ম দিয়ে ভাগ করা কি ঠিক হচ্ছে? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া কি সমীচীন? ধরো আমি তোমাকে বলছি, ধরো আজকে যদি আমার বয়স 90 বছর হতো, আমি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছি। আমি রফিককে ছেড়ে, রফিকের সঙ্গে আমি ছোটবেলায় স্কুলে পড়েছি, ফাইনাল পরীক্ষা দিয়েছি, আমার আজীবন বন্ধু। শুধু ধর্মের কারণে, দেশভাগের কারণে পার্টিশন হলো, আমাদের চলে আসতে হলো। বন্ধু কি শব্দটা রক্ত মাংস দিয়ে, রক্তের সম্পর্ক দিয়ে বোঝায়? বন্ধু মানে বন্ধু। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলিম বিভাজন হোক না, এসআইআর করতে কে বারণ করেছে? হ্যাঁ, এসআইআর নিয়ে কেন এত বিতর্ক হবে? কেন এসআইআর এর নিরীক্ষণ হওয়ার আগে কেন কেউ বলে দেবে যে এত লক্ষ বাদ যাবে? আবার কেউ কেন বলবে আমি হতে দেব না? অনুপ্রবেশ যদি হয়ে থাকে, অনুপ্রবেশ কি করে হয়, কেন হয়, সেগুলো নিরীক্ষণ করো। যেভাবে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনী নিরীক্ষণের কাজ করছে, গোড়ায় তো গলদ হয়, গোড়ায় গলদ। ভোটের রাজনীতির নামে আমি তো বনগাঁতে গেলাম, দেখলাম, শুনছি, পত্রপত্রিকায় দেখছি কি হচ্ছে। আমি তোমাকে একটু থামাবো পরমাশিস। তুমি বলেছো সেটি ঠিক আছে, সেটি অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে এই কথার সঙ্গে আমি কোনো অংশের সঙ্গে সহমত, কিন্তু গোটাটাই নয়। কেন হচ্ছে, তুমি এখন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা বিভিন্ন সীমান্তে যে সমস্ত নাগরিকদের দেখা যাচ্ছে আবার বাংলাদেশে ফিরে যেতে এবং স্বেচ্ছায় তারা বাংলাদেশে যাচ্ছেন, সেটি তো গণমাধ্যমে দেখাচ্ছে, সেগুলো তো মিথ্যে নয়। গণমাধ্যমে তাদের বাইর দেওয়া হচ্ছে, সেগুলো তো মিথ্যে নয়। বাংলাদেশ থেকে আসা অনেক মানুষ এখানে একেবারে বিপিএল ভুক্ত বা একেবারে নিম্নবিত্ত যারা দিনমজুর, সেই সমস্ত যারা ইটভাটা বা যারা রাজমিস্ত্রি কাজ করেছেন বা যারা
কল বসানোর কাজ করেছেন বা সেচ প্রকল্পের কাজ করেছেন বা মাটি কাটার কাজ করছেন, সেই সমস্ত একেবারে দিন দরিদ্র মানুষ তারা আবার নিজের দেশে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরছেন। এটা তো সত্যিকার অর্থেই এই এসআইআর এর এই যে কর্মসূচি প্রকল্প যেটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন নিয়েছেন, এসআইআর এর ফলেই তো তারা আবার নিঃস্বেচ্ছায় ফিরে গিয়েছেন এবং এই সমস্ত মানুষগুলো তো পশ্চিমবঙ্গেই ছিলেন এবং এটা তো অস্বীকার করতে পারবে না পরমাশিস যে দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এসআইআর হয়েছে 2002 সালে। আমি ঠিক আছে, সেটা 2002 সালে। এটা নিয়ে অবশ্যই আমি বলছি যে এইটা নিয়ে অবশ্যই তর্ক হতে পারে, এসআইআর কেন এত বছর পরে হলো, এসআইআর কেন 2 বছর 4 বছর পর পর হচ্ছে না, সেটা অবশ্যই তর্কের বা যুক্তি তর্কের বিষয়। কিন্তু এই বাস্তবতা উপেক্ষা করলে অবশ্যই চলবে না যে সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশিরাই ফিরে যাচ্ছেন, যারা এখানে ছিলেন তারা ফিরে যাচ্ছেন, সেটা তো সত্যিকার অর্থেই মিথ্যে নয়, সেটি ঠিক। এবং এর মধ্য দিয়ে প্রকৃত ভোটার তালিকা সংশোধনের যে উদ্যোগটি সেটি হচ্ছে। এবার তুমি প্রশ্ন তুলছো, সেটি সঙ্গত যে কেন 2002 এর পর, কেন 2025, মাঝখানে কেন এই 22 বছর, কেন এই গ্যাপ নির্বাচন কমিশন দিয়েছেন। তাহলে এই মানুষগুলো এর ফলে যে এই এক্ষুনি যে নানা ধরনের ভাবে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছেন বা তাদেরকে বের করে দেওয়া হবে, তালিকা থেকে বের করে দেওয়া হবে, বা বিজেপির কোনো নেতা বলছেন যে 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী রোহিঙ্গা চলে যাচ্ছেন। আজকে এই জায়গায় এই রাজনীতির যে উপাত্ত, এই রাজনৈতিক যে এই ললিপপ, সেই ললিপপটাও তো তৈরি হতো না যদি দীর্ঘ সময় পর এসআইআর না হতো। আমি আসবো পরমাশিস, এটি তোমার যে প্রশ্ন সেটি অনেক ক্ষেত্রে, তোমার যে যুক্তি সেটি অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা বলছেন, কিন্তু আমরা মোরাল অফ দি স্টোরি যে বিষয়টিতে আমরা আছি সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং কেন্দ্রীয় রাজনীতিতে বাংলাদেশ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। শুধু যে এই অনুপ্রবেশকারী ইস্যু কিংবা রোহিঙ্গা ইস্যু বা বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশি মুসলমান তাদেরকে তাড়িয়ে দেওয়ার বিষয়, কোট আনকোট তারা এখানে এসে রয়েছেন, অনুপ্রবেশ করে রয়েছেন, বিষয়টি শুধু যে তা সেই বিষয়টি নয়। তুমি জানো যে বাংলাদেশের ভেতরের ঘটনাও কিন্তু আমাদের সমানভাবে রাজনৈতিকভাবে উত্তাপ আমাদের চড়ছে। বাংলাদেশি শেখ হাসিনার বিচার, বিজেপি বলছে বাংলাদেশ অস্থির, অনুপ্রবেশ সে কারণেই বাড়ছে। হাসিনার পালানোর বিষয়ে তৃণমূল বলছে দিল্লি তাদের কেন আশ্রয় দিয়েছে কিংবা দিল্লির কাঁধে দোষ চাপাচ্ছেন ডক্টর ইউনূস সরকার বা বিরোধীরা বলছে বাংলাদেশে গণভোট, আর এখানে তো ভোটার তালিকাতেই বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে। তো শুধুমাত্র অনুপ্রবেশকারী সংকট কিংবা এই এসআইআর নিয়ে সংকট সেটি কিন্তু নয়, একেবারে সংকটটা কিন্তু বাংলাদেশি, সামগ্রিকভাবে বাংলাদেশই এখন একটা রাজনৈতিক একটা ট্রিগার পয়েন্ট পশ্চিমবঙ্গে বা কেন্দ্রে। না, সে তো ঠিকই। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতে তো একটা ছাপ অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে যেমন রয়েছে, ব্যবসা বাণিজ্যতে রয়েছে, বিভিন্ন সেক্টরে, মেডিকেল ভিসাতে রয়েছে, ট্রান্সপোর্টের সিস্টেমে রয়েছে, সেখানকার মানুষ চিকিৎসা করতে আসতে পারছে না, খুব কম পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে, এগুলো নিরাপত্তার প্রশ্ন তো একটা হয়েছে। কিন্তু মূল যে বিষয়টা, বিষয় হচ্ছে ভারতের রাজনীতিতে বাংলাদেশি একটা এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এবং এসআইআর কে কেন্দ্র করে অনুপ্রবেশ ইস্যু। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে তো অনুপ্রবেশ আজকে হয়, একবার আহ্বান করে হয়েছে, পরেরটা লুকিয়ে চুরিয়ে মানুষ জীবিকার টানে আসছে। এখন আমার প্রশ্ন, তুমি তো জানো যে তোমার বাড়ি তুমি যদি কাউকে ভাড়া দাও, তার হোয়ার অ্যাবাউটস তোমার কাছ থেকে নিয়ে লিগাল একটা এফিডেভিট করিয়ে সবকিছু করিয়ে এগ্রিমেন্ট করিয়ে থানায় একটা কপি দিতে হয়। অনুপ্রবেশকারীরা আজকে বাংলাদেশে চলে যাচ্ছেন, অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মানুষজন বলছে হিন্দুদের যেতে হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আহ্বান করলাম না, আর কি করে তারা আসলো? এসে 10 বছর 20 বছর তারা কাজ করলো, তারা সব কাগজপত্র তৈরি করলো, তাহলে তো কোনো না কোনো প্রশাসনের দায় বা দায়িত্ব থেকে যায়। তাহলে এই বিষয়টা এসআইআর, আমি একটা মানুষকে 23 বছর ইউজ করলাম, সে তো এখানে সে চুরি ছিনতামি ডাকাতি করেনি, কেউ দিনমজুরের কাজ করেছে, কেউ লোকের বাড়িতে কাজ করেছে। আমি জানিও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ হয়ে উঠেছে। তাহলে আমার রাজনীতিকদের তো শুধু দোষ দিয়ে লাভ নেই, তারা হয়তো ভোটের জন্য এটাকে প্রশ্রয় দিচ্ছে, আমরা তো ইউজ করছি। গোড়ায় গলদ কেন বলছি? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা হাউসমেটের কাজ করে তারা আসছেন না, তারা চলে যাচ্ছে। আমরা কিন্তু জানতাম, আমরা জেনে কাজটা করেছি, প্রশ্রয় দিয়েছি। তাহলে তো আমাদের একজন নাগরিক হিসেবেও তো আমার দায় বা দায়িত্ব যে আমি অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দিচ্ছি।
আর অনুপ্রবেশকারীটা হচ্ছে কি করে? একদমই একদিনে তো ঢোকেনি। একদমই তুমি তাদের ভোটটাও নিয়েছো, তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, কাকে ভোট দিয়েছে সেটা বড় কথা না, বিজেপি কে দিয়েছে না তৃণমূলকে দিয়েছে না কংগ্রেসকে দিয়েছে না সিপিএম কে দিয়েছে, তালিকা সংশোধন করতে গিয়ে দেখা যাচ্ছে অবৈধ ভোটার তারা ভোট দিয়ে গেছে। আমার বক্তব্য তাহলে এসআইআর এর কর্মসূচিটা সাইমেন্টেনিয়াসলি হোক, প্রত্যেক বছর একবার করে হোক। এক মাসে যদি এসআইআর কমপ্লিট করে ফেলা যায় তাহলে প্রতি বছরে একটা মাস কেন করা যাবে? আমি জানি না এটা যারা কর্মকর্তারা রয়েছেন, আমি আবেদন করব তাহলে এইটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না, কাজটা তো সঠিকভাবে হওয়া প্রয়োজন। প্রতি বছরে জানুয়ারি মাসে ভোটার দিবস হয় এবং তার আগে অন্ততপক্ষে 1-2 মাস ধরে এই ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়াতে আরো অনেক বেশি স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে আনলে হয়তো সামগ্রিক অর্থে এসআইআর নিয়ে যে এই যে একটা হাওয়া গরম হয়ে গিয়েছে, অনেকে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, যদিও রাজনৈতিক বিতর্ক রয়েছে যে আমি একটা জিনিস বলি, ধরো আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি মারা যায়, তার মানে মৃত্যুর সার্টিফিকেট, মানে মারা যে গেছে ডেথ সার্টিফিকেট যেটা বলা হয়, শ্মশানে দেওয়া হোক বা কবরস্থানে যাওয়া হোক, মাটি দেওয়া হোক, যাই হোক, সেটা হওয়ার পর সেটা তোমাকে নিতে গেলে, জমা দিতে গেলে, ফাইনালি ডেথ সার্টিফিকেট সরকারিভাবে অনলাইনে ইস্যু করাতে গেলে তোমাকে ভোটার কার্ড স্যারেন্ডার করতে হয়, সেই স্যারেন্ডারের স্লিপ দিতে হয়, রেশন কার্ড দিতে হয়, তারপরেও সেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় কি করে থেকে যায়? টেকনিক্যালি জিনিসগুলো দেখতে হবে। শস্যের মধ্যেই ভূত রয়েছে, তুমি যেটা বলছিলে, এবং আমিও বলবো এই ভোট অনুপ্রবেশকারীদের ভোট বা এই তালিকা থেকে নাম যদি কোনো বৈধ ভারতীয় নাগরিক যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে ব্যাপারটি অবশ্যই প্রশ্নের উদ্রেক করবে। এবং সে বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছি। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মতুয়াগড়ে গিয়ে একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, যে তিনি বলেছেন যে 2024-এ যারা ভোট দিয়েছেন, যে ভোটে কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে, যদি 2025-এর এই চলমান এসআইআর প্রক্রিয়ায় যদি সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে 2024-এর কেন্দ্রীয় সরকারের বৈধতাও তো চ্যালেঞ্জের মুখে পড়বে। কোট আনকোট এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তো সেটি রাজনৈতিকভাবে হোক বা সত্যি যুক্তিযুক্ত কিনা, সেগুলো অবশ্যই যারা দেশের নীতি নির্ধারণ করছেন তারা করবেন। আমাদের কাজ শুধুমাত্র আমাদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা। আমাদের প্রসঙ্গ বাংলাদেশ ইস্যুতে। পশ্চিমবঙ্গের রাজনীতি তো বটেই, ভারতের রাজনীতিও চরমভাবে উত্তপ্ত। যেটি বলছিলাম যে এই রাজনৈতিক যে বক্তব্য, পাল্টা বক্তব্য, সেটি কিন্তু যে যার জায়গা থেকে ন্যারেটিভসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। যেমন বিজেপি কেন বাংলাদেশকে এখন অস্ত্র হিসেবে দেখছে? শেখ হাসিনার ভারতের আশ্রয় একটি রাজনৈতিক বার্তা। বিজেপি এটাকে দুইভাবে ব্যবহার করতে চাইছে বলে মনে করা যায়। এক, বাংলাদেশের বিপর্যয়, তাই সীমান্তে কড়াকড়ি আরোপ জরুরি। বাংলাদেশ অস্থির হলে ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এটি বিজেপির মধ্য থেকে একটি রাজনৈতিক বার্তা বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে পাল্টা বিবৃতি রাজনৈতিক নেতারা দিতে শুরু করেছেন। লোকসভায় জিতেছে বিজেপি, কিন্তু বাংলায় তৃণমূল শক্ত অবস্থানে। এখানে সীমান্ত নিরাপত্তা এবং বাংলাদেশ ইস্যু তাই বিজেপির কাছে মূল ভোটের বার্তা। এবং একই সঙ্গে পলাতক নেতাদের নিয়েও তাদের নিজস্ব বক্তব্য রয়েছে। যেমন বাংলাদেশ অস্থির হওয়ার কারণে পালিয়ে আসা লোকজন বাংলায় ছড়াচ্ছে, প্রশাসন নজরদারিতে ব্যর্থ। এটা মূলত দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং উত্তরবঙ্গকে লক্ষ্য করেই বিজেপির নেতৃত্ব বলতে শুরু করেছে। আবার অন্যদিকে বাংলাদেশ বেআইনি ভোটার ইস্যুতেও একদম সমান তালে এখানে পাল্টা আক্রমণ চলছে, যেটি পরমাশিস তুমি বলছিলে। এসআইআর, ভোটার তালিকা সংশোধন, সবকিছুতেই বাংলাদেশি অনুপ্রবেশ বা বাংলাদেশ ইস্যুকে জড়ানো হচ্ছে বিজেপির দিক থেকে। এবার বলবো তৃণমূলের পাল্টা অবস্থান কি, কারণ রাজনৈতিক বক্তব্য যখন আসে, পাল্টাপাল্টি বক্তব্য আমাদের সামনে এসে যায় এবং সেগুলোই আপনাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের পাল্টা অবস্থান যে বিজেপি বাংলাদেশ শব্দটি ব্যবহার করে বাঙালি মুসলিম এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতেছে। তৃণমূলের দাবি বাংলাদেশকে ইস্যু করে সংখ্যালঘু ভোট ভাঙার একটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এবং দ্বিতীয় কারণটি, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শেখ হাসিনার ভারতে থাকা। দিল্লির ওপর চাপ তৈরি করতে তৃণমূল বারবার এ বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তুলছে। কেন একজন নেত্রীকে সরাসরি না বললেও অনেক তৃণমূল নেতা আড়ে ঠাড়ে বোঝানোর চেষ্টা করছেন যে একদিকে যখন বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিক মাঠ গরম করছেন, তখন বিজেপি শীর্ষ নেতৃত্ব দিল্লিতে বাংলাদেশিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এটি আড়ে ঠাড়ে তৃণমূলের নেতৃত্ব বোঝানোর চেষ্টা করছেন। অবশ্যই বাংলাদেশ ইস্যু দিয়ে বাংলার অভ্যন্তরীণ সমস্যাকে ঢেকে দেওয়া হচ্ছে, এটি কিন্তু সত্যিকার অর্থে কোনো কোনো ক্ষেত্রে আলোচনায় আসছে। কারণ বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
এগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে, এবং এই চেষ্টা কেন্দ্রের শাসক বিজেপি এবং আমাদের রাজ্যের শাসক তৃণমূল, এই দুটো রাজনৈতিক শিবির থেকেই করা হচ্ছে। কারণ বাংলাদেশ একটি হাতে গরম পাতে গরম ইস্যু। এই ইস্যুটিকে সামনে রেখে মূলত নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টায় মরিয়া এই দুটো প্রধান রাজনৈতিক শক্তি, এমনটা কিন্তু বিশ্লেষকরা বলেন। স্থানীয়ভাবে কিন্তু বিষয়টি আলোচিত এবং চর্চিত। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, আমি যদি একটা চাকরি করি, সেই চাকরির নির্যাস হচ্ছে মাস গেলে বেতন পাওয়া। আর যারা রাজনীতি করে, যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের কাছে বেতন পাওয়াটা এখন কি জানো? সেটা হচ্ছে ভোট পাওয়া। তাই ভোট পাওয়াটা নিয়ে কেন্দ্র করে ভোট বাক্সে আমি কতটা ভোট মানুষের কাছ থেকে আদায় করবেন, এটাই আমার ক্ষমতার শীর্ষে যাওয়ার একমাত্র পথ এবং পন্থা এবং কৌশল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা রাজনৈতিক দল এক একটা রাজনৈতিক মতাদর্শ দিক থেকে তারা কৌশল করে তারা যে বিরোধিতার সুর করবে, এবং সেই বিরোধিতার সুর ভোটারদের যে চিরে ভিজাবে, মন গলাবে, এবং তারপরে যারা সরকারে থাকে তারা মানুষকে অনেক সুযোগ সুবিধা দিতে পারে, অধিকারের কথা বলাতে পারে, এটা তোমার ন্যায্য পাওনা তাই তোমায় দেওয়া হচ্ছে। এবং কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে সবসময় একটা অর্থনৈতিক বৈপরীত্য আদায়, এই জিনিসগুলোকে তারা হাতিয়ার করবে। এটা তো স্বাভাবিক, এটা তো অন্যায়ের কিছু না। রাজনীতির লোকেরা রাজনীতি করবে, এটা তো স্বাভাবিক। এটা আমার প্রশ্ন, সেই স্বাভাবিকতার জায়গায় গিয়ে যারা আমরা ভোটটা দিয়ে একটা সব মানুষ দলকে ক্ষমতার শীর্ষে আসনে বসায়, পরবর্তী সময় সেই দেশের সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে যদি তারা তীরবিদ্ধ হয়, বেকারত্ব বাড়ে, চাকরি চুরি যায়। বিষয়টা চাকরি চুরিটা এইভাবে বললাম যে ঘটনা ঘটেছে, ঘটনার পরম্পরা যায়। যদিও দেশের আইন ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, দেশের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, বিভিন্ন ভ্রষ্টাচারের কথা শোনা যায়, দেখা যায়, মানুষ সমালোচনা করবে, সরকার পক্ষকেও সমালোচনা করবে, বিরোধী পক্ষকেও সমালোচনা করবে। এগুলো তো নৈতিক অধিকারের মধ্যে পড়ে মানুষের, সাধারণ মানুষের সার্বিক অধিকার। সংবিধানই তোমাকে এই অধিকার দিয়েছে। কিন্তু রাজনীতিকরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবেন, বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, এটা তো স্বাভাবিক। তারাও যে রাজ্যের বিরুদ্ধে কথা বলবে, আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী আছেন বিরোধী দলনেতা, তিনি যে বলবেন, সুকান্ত মজুমদার যে বলবেন, যে রাজ্য সভাপতি সমীপবাবু যে বলবেন, এটাও তো স্বাভাবিক। গণতন্ত্রে উভয়ের কথা শোনা এবং বলার অধিকার যেমন থাকবে, কিন্তু দেখতে হবে দেশের সাধারণ মানুষ যাদের ভোট নিয়ে আমরা ক্ষমতার শীর্ষে যাচ্ছি, তাদের আমরা কি দিতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ অনেক বেশি সচেতন ভাবে ভোটদানে অংশ নেবে, ভোট দেবে, তখনই আমরা দেখতে পাবো কারা ক্ষমতায় আসে বা না আসে। একদমই। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই ইস্যুতে সচেতন, যেমন বাম, কংগ্রেস বা আইএসএফ। এই ইস্যুতে অর্থাৎ ভোটের রাজনীতিতে বাংলাদেশ ইস্যুকে নিয়ে এই দলগুলো যা বলেছে তার একটা নির্যাস আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এই দলগুলোর বক্তব্য পরিষ্কার। বাংলাদেশ ইস্যুতে বিজেপি, তৃণমূল এই দুটি দলই রাজনৈতিক মুনাফা তুলছে। তাদের বক্তব্য হাসিনার পালানো আন্তর্জাতিক বিষয়, এটা রাজনীতির ভোট টানার অস্ত্র হওয়া উচিত নয়। অনুপ্রবেশ আছে, কিন্তু অতিরঞ্জনও হচ্ছে। কেন্দ্র রাজ্য মিলেই সীমান্ত নিয়ন্ত্রণ করা উচিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। প্রতিদিনকার মতো আজকেও আমি বিশেষভাবে অনুরোধ করব, এই ভিডিওর কোন বক্তব্য, কোন অংশের সঙ্গে কিংবা পুরো ভিডিওর সঙ্গে আপনার সহমত রয়েছে কিনা বা কোথাও ভিন্ন মত আছে কিনা, সেগুলো মন্তব্যের কলমে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, এবং আজকের এই ভিডিওর আপনি নতুন দর্শক হলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করবেন। আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি। সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে আমাদের সমস্ত কন্টেন্ট ডিজাইন করা হয়। একই সঙ্গে আমরা ভূ রাজনৈতিক এবং সমসাময়িক ঘটনার উপরও আমরা আলোকপাত করি। তাই আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান শেষ করার আগে শুধু কয়েকটি বিষয়ে কথা বলবো। পরমাশিস, তুমি জানো যে কেন বাংলাদেশ আগামী ভোটে সবচেয়ে বড় ইস্যু আমাদের এই পশ্চিমবঙ্গের দিক থেকে? এটি কারণ শেখ হাসিনা ভারতে আশ্রিত, এটা নির্বাচন পর্যন্ত থাকবে। তোমাকে একটা কথা বলি, যে ভারতীয় সংস্কৃতিতে বা বাঙালি সংস্কৃতিতে কালচারাল পাসপোর্ট আমরা যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে হয়, যে মানুষটি আমাদের ভাষায় নোবেল এনে দিয়েছে। তো সেই মানুষটার লিখে গেছেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। ধর্ম দিয়ে দেশটাকে বিভাজন করে ভোট চাওয়া রাজনীতিটা মনে হয় কোন পক্ষেরই করা উচিত। দেশটার নাম ভারতবর্ষ। আমাদের জাতীয় সঙ্গীতটা যদি একটা আমরা পড়ে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু ধর্মের নামে এই ভোট চাওয়ার ভিক্ষা, এই জায়গা থেকে দেশের সচেতন দায়িত্বশীল রাজনীতিকদের কাছে একেবারে একান্ত অনুরোধ থাকবে, দেশটাকে এইভাবে ভাগ করার কেউ চেষ্টা করবেন না, কেউ এই জাতীয় নোংরা রাজনীতি করবে না। আমার নিজস্ব বন্ধু আছে, মুসলিম বন্ধু, সে বিজেপির দল করে। সকল রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু ধর্ম দিয়ে ভাগ করে
ঘটছে, বিভাজনের রাজনীতি করে কোনো কিছুকে উস্কে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ। কাজী নজরুল লিখে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এগুলো কি একেবারেই অনস্বীকার্য? এগুলো কি স্বীকৃতি দেবে না? একদমই। ভারত আমাদের স্বীকৃতি দেবে না? আমাদের সত্তায় রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ভাবে রয়েছেন এবং কাজী নজরুল ইসলাম তেমন ভাবে সক্রিয় থাকবে। আমরা কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনের যে সৃষ্টি, অমর সৃষ্টি, সেটি আমাদের জাতিসত্তায় থাকবে। অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করব প্রিয় দর্শক, শুধু কয়েকটি পয়েন্ট আমি প্রতিবারের মতো শেষ করার আগে যে পয়েন্টগুলো চেষ্টা করি যে একটা নির্যাস আপনাদের সামনে একসঙ্গে তুলে ধরার। পরমশেষ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় জুড়ে ছিলে। দেখুন, যেটা বলছিলাম যে আগামী বছর অর্থাৎ 2026-এর মে পর্যন্ত আমাদের তো পশ্চিমবঙ্গে ভোট মে মাসে সম্ভবত, যদি কোনো বড় ধরনের এর মধ্যে কোনো রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত না হয় বা সংকট না তৈরি হয়, তাহলে মে মাসে সম্ভাব্য আমাদের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন পর্যন্ত অবশ্যই শেখ হাসিনা থাকবেন এবং তারপরেও হয়তো থাকবেন। বাংলাদেশের তার ফিরে যাওয়ার অবস্থা তৈরি হলে হয়তো কেন্দ্রীয় সরকার, সেটি কূটনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এই শেখ হাসিনার ভারতে আশ্রয়, এটা একটা নির্বাচন পর্যন্ত একটি ইস্যু থাকবে। এবং একই সঙ্গে এই দলটির অনেক পলাতক নেতাকর্মীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বা কলকাতায় রয়েছেন, সেটিও কিন্তু আলোচনায় ঘুরে ফিরে আসছে। কোন কোন জেলায় কাকে পাওয়া গেল, এই খবরটিও রাজনৈতিকভাবে কিন্তু বলা হচ্ছে বা চাউর হচ্ছে ক্রমশ। অন্যদিকে অনুপ্রবেশ, এসআইআর, ভোটার তালিকা, বাংলাদেশ ছাড়া টোটাল এই ভোটের এজেন্ডা এখন অসম্পূর্ণ। বিজেপি এটাকে নিরাপত্তা ইস্যু বানাবে, খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যে সেটা করে ফেলেছে। আর তৃণমূল এটাকে বিভাজনের রাজনীতি হিসেবে টিকার কাটাবে বিজেপির বিরুদ্ধে, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। অন্যদিকে সীমান্তবর্তী জেলা হবে চূড়ান্ত ব্যালট গ্রাউন্ড, কারণ সীমান্ত এলাকাগুলোতেই মূলত ধর্মের ভিত্তিতে রাজনীতি বা বাংলাদেশি অনুপ্রবেশ এই বিষয়টি সবচেয়ে বেশি সক্রিয়। বনগাঁ, বসিরহাট, কৃষ্ণনগর, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই এলাকাগুলোই বাংলাদেশ ইস্যুই দপদপ করে উঠছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে শক্তিশালী শব্দ এই মুহূর্তে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন ভারতে আশ্রিত, এটাই রাজনীতির গতি অনেকটা বদলে দিয়েছে। বাংলাদেশে যা ঘটছে তার প্রতিধ্বনি আজ বাংলার গ্রাম সভা থেকে কলকাতার স্টুডিও পর্যন্ত শোনা যাচ্ছে। প্রশ্নটা এখন খুবই স্পষ্ট, বাংলাদেশ কি সত্যিই বাংলার নিরাপত্তা, অর্থনীতি, সমাজে প্রভাব ফেলছে, নাকি এই একটি ইস্যুকে ভোটের আগে ঢাল তলোয়ার বানিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো? প্রিয় দর্শক, আপনারাই এর বিচার করবেন। আজকের আলোচনায় এখানে ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।